ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে নতুন করে আবারও কি যুদ্ধ শুরু হয়েই গেল? ইরানি স্থাপনায় হামলার জেরে মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। পাল্টা হামলায় মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে তেহরান। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পুনরায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিভিন্ন মার্কিন স্থাপনা। এবার কি তবে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে ইরান ও যুক্তরাষ্ট্র সংঘাত? ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে নতুন করে আবারও সংঘাতের সূত্রপাত ঘটে যখন তেল বহনকারী একটি ইরানি ট্যাঙ্কারে হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর এই হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি মার্কিন ইসরায়েলি জাহাজে হামলা চালায়। কিন্তু এই হামলা এবং পাল্টা হামলা আরও গুরুতর আকার ধারণ করে যখন হুরমুজ প্রণালীর কাছে অবস্থিত কেশম দ্বীপে ইরানের একটি যোগাযোগ টাওয়ারে হামলা চালায় মার্কিন বাহিনী। এই হামলার প্রতিক্রিয়া জানাতেও দেরি করেনি তেহরান। পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় দেশ কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় আইআরজিসি। আইআরজিসি জানায় তারা এই অঞ্চলে অবস্থিত একটি মার্কিন বিমান ও হেলিকপ্টার ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে। এসব মার্কিন লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন লক্ষ্যবস্তু ঠিক কতটা ক্ষতি সাধিত হয় তা তাৎক্ষণিকভাবে জানা যায় না। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছে তারা ইরানের হামলাকে ব্যর্থ করে দিয়েছে। এক বিবৃতিতে সেনকম জানায় ইরানের ছোড়া সবগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোনই প্রতিহত করা হয়েছে। এমনকি নতুন যে কোনো হামলা মোকাবিলায়ও প্রস্তুতির কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ফলে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এখনও বিরাজমান রয়েছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে তাদের পূর্ববর্তী সতর্কবার্তার সঙ্গে সঙ্গতি রেখেই এই প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে তারা। একই সাথে মার্কিন বাহিনীকে আরও সতর্ক করে জানায় হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হলে আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীকে এর চড়া মূল্য দিতে হবে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনাকে ঘিরে শান্তি আলোচনা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে বলেছেন তিনি বিশ্বাস করেন হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর একটি চুক্তি আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন করা সম্ভব। কিন্তু এই শান্তি আলোচনা এক নাজুক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। ইরান এই সপ্তাহের শুরুতে আলোচনা স্থগিত করে এবং লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে উত্তেজনা বাড়ানোরও হুমকি দেয়। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননে আক্রমণ কমাতে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সব মিলিয়ে পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে এগোয় সেটাই এখন দেখার বিষয়। 4 বছর পরও ইউক্রেনকে কিভাবে নিজেদের সামরিক ক্ষমতার দাপট এখনো দেখিয়েই চলেছে রাশিয়া। পুরো ইউক্রেনই কি এবার রাশিয়ার সামরিক বাহিনীর দখলে চলে যাবে? যুদ্ধের ময়দানে সাম্প্রতিক সময়ে নিজেদের সবচেয়ে শক্তিশালী মিসাইল ওরেশনিকের উত্তাপ ছড়িয়ে ইউক্রেনকে রীতিমতো কাঁপিয়ে তুলে রাশিয়া। আর এতেই পশ্চিমাদের মাঝে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনার জন্ম নেয়। এমনকি ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মার্কিন নাগরিকদের পালিয়ে যাওয়ার জন্য সতর্ক বার্তাও পাঠায় রাশিয়া। তবে রুশ বাহিনীর এই শক্তির পেছনে কি ভিন্ন কোনো দেশের যোগসাজশ রয়েছে? প্রশ্ন হলো ইউক্রেনের কাছে কি সামরিক রসদ পাঠাবে যুক্তরাষ্ট্র? রাশিয়ার বিরুদ্ধে লড়ে যেতে এখন পর্যাপ্ত অস্ত্র নেই ইউক্রেনের কাছে, যার জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কাছে রীতিমতো ভিক্ষা চাইতে হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। কিন্তু পশ্চিমারা আশার বাণী দিলেও প্রকৃতপক্ষে সাহায্য করতে এগিয়ে আসছে না, যার জন্য ব্যাপক হতাশায় পড়েছেন জেলেনস্কি। তবে সাহায্যের জন্য আর্জি জানানো যেন বন্ধ করেননি তিনি। রুশ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার জন্য এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্য চেয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে জেলেনস্কি বলেছেন, প্যাট্রিয়ট মডেলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আমাদের ক্ষেপণাস্ত্র প্রয়োজন। যুক্তরাষ্ট্রকে এক্ষেত্রে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। এবার কি তাহলে এগিয়ে আসবে মার্কিন প্রশাসন?
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প গত বছর ক্ষমতা গ্রহণের পর ইউক্রেনের কাছে সরাসরি অস্ত্র পাঠানো বন্ধ ঘোষণা করেছিলেন। তবে এক্ষেত্রে জেলেনস্কির ইউরোপীয় মিত্ররা এগিয়ে আসে। তারা প্রথমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রয়োজনীয় সমরাস্ত্র কেনার আশ্বাস দেয়, তারপর সেগুলো ইউক্রেনের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেয় ইউরোপীয়রা। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র এখন নিজেরাই রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যাপক সংকটে, যার ফলে যুদ্ধের ময়দানে যেন এখন চরম বিপদের মুখেই রয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। তবে নিজেদের শেষ সম্বল দিয়েই রাশিয়ার বিরুদ্ধে লড়ছে কিয়েভ। রাশিয়ার সামরিক বাহিনীর দখলে থাকা লুহান্স্ক অঞ্চলকে লক্ষ্য করে সম্প্রতি জোরদার ড্রোন হামলা চালানোর দাবি করে ইউক্রেন। সেই ঘটনায় অন্তত ২১ জন নিহত হয় বলে অভিযোগ মস্কোর। এমন প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী ঘোষণা দেয় যে আমাদের পাল্টা প্রতিক্রিয়া হবে অত্যন্ত ভয়াবহ। যেই কথা সেই কাজ। ইউক্রেনের রাজধানী সহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরকে লক্ষ্য করে ২ জুন রাতভর জোরদার ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়ার সামরিক বাহিনী। আর এতেই নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন ইউক্রেনীয় নাগরিক। এ প্রসঙ্গে জেলেনস্কির দাবি, নতুন এই হামলায় ৬ শতাধিক আত্মঘাতী ড্রোন এবং ৭০টিরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবহার করেছে রাশিয়া। আর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের পূর্বের হামলার জবাবেই এমন প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। হামলায় সমস্ত লক্ষ্য অর্জিত হয়েছে রাশিয়ার। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। কিন্তু প্রশ্ন হলো, ৪ বছর পরও রাশিয়ার সামরিক শক্তি এখনো কিভাবে টিকে আছে? ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৩ বার ইউক্রেনের বিরুদ্ধে নিজেদের শক্তিশালী মিসাইল ওরেশনিক ব্যবহার করেছে রাশিয়া, যেটিকে প্রতিহত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে কিয়েভ। এই মিসাইলকে ঘিরে রুশ প্রেসিডেন্ট পুতিনের দাবি, ওরেশনিক মডেলের ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করার মতো এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বের কোনো দেশের কাছেই নেই। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও জেলেনস্কির জন্য আরো ভয়াবহ বার্তা নিয়ে হাজির হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। সম্প্রতি সংবাদ মাধ্যমটি তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে তাতারস্তান নামে একটি প্রদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে রাশিয়া। তবে পশ্চিমাদের আড়াল করে আলাবুগা নামের ওই কারখানায় শাহেদ 136 মডেলের আত্মঘাতী ড্রোন তৈরি করছে পুতিনের বাহিনী। বর্তমানে প্রতিদিন গড়ে ৪০৪টি ড্রোন তৈরি করছে রাশিয়া, আর এর পেছনে মূল ভূমিকা পালন করছে চীন। মূলত আত্মঘাতী এই ড্রোনগুলো তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ চীন থেকেই আনছে রাশিয়া, এমনটাই দাবি ব্রিটিশ সংবাদ মাধ্যমটির। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সমরবিদরা বলছেন, রাশিয়ার সামরিক খাতের উন্নয়নে সরাসরি জড়িত রয়েছে চীন। প্রকৃতপক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার অবিচ্ছেদ্য বন্ধু হয়ে উঠেছে চীন। নতুন যুদ্ধ শুরু হলে এবার কি ভিন্ন কিছু দেখতে যাচ্ছে বিশ্ব? এমন কোনো অস্ত্র কি ব্যবহার করতে পারে ইরান, যা আগে কখনো প্রকাশ্যে আনেনি দেশটি? কারণ ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি এবার এমন এক সতর্ক বার্তা দিয়েছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত থাকবে ইরান। শুধু তাই নয়, এবার ব্যবহার করা হতে পারে ভিন্ন ধরনের অস্ত্র। ইরানের শীর্ষ নেতৃত্বরা বারবার উচ্চারণ করছেন এই এক বাক্য, নতুন যুদ্ধে ইরান ব্যবহার করবে এমন এক অস্ত্র যা আগে কখনো দেখেনি বিশ্ব, এবং যার ব্যাপকতা সম্পর্কে কোনো ধারণা নেই শত্রু। কি সেই অস্ত্র? আইআরজিসির মুখপাত্র সর্দার মুহব্বি ইরানি বার্তা সংস্থা তাসনিমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিক সংঘাত ইরানের সামরিক সক্ষমতার বাস্তব চিত্র তুলে ধরেছে। তার দাবি, বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিন্তু সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে তার ভিন্ন অস্ত্র ব্যবহারের ইঙ্গিত। তিনি ঠিক কী ধরনের অস্ত্রের কথা বলেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি, আর এই নীরবতাই নতুন জল্পনার জন্ম দিয়েছে।
অনেক বিশ্লেষক মনে করছেন ইরান হয়তো এমন কিছু প্রযুক্তি বা সামরিক সক্ষমতার কথা বলছে যা এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি। আবার কেউ কেউ বলছেন এটি সম্ভাব্য প্রতিপক্ষকে অনিশ্চয়তার মধ্যে রাখার একটি কৌশল। সর্দার মোহেব্বি আরও দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করতে পারেনি। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে তিনি কঠোর মন্তব্য করেন। তার ভাষায়, বিপুল সামরিক শক্তি মোতায়েন করেও যুক্তরাষ্ট্র 1 মিনিটের জন্যও হরমুজ প্রণালীকে ইরানের নিয়ন্ত্রণ মুক্ত করতে পারেনি। হরমুজ প্রণালীর গুরুত্ব ঠিক কতটা তা আলাদা করে বলার প্রয়োজন নেই। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে এই প্রণালীতে যে কোনো অস্থিরতা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে। ইরানের দাবি, আগের সংঘাতের সময় তারা শুধু সামরিকভাবে নয়, কৌশলগতভাবেও নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। আর সেই অভিজ্ঞতা থেকেই এবার তারা আরও আত্মবিশ্বাসী। ইরানের হামলা কি যুক্তরাষ্ট্রকে একেবারে দিশাহারা করে দিয়েছিল? যুদ্ধের আসল চিত্র কি এতদিন আড়ালেই ছিল? নতুন এক অনুসন্ধান সামনে আসার পর এই প্রশ্নগুলো আবারও উঠে এসেছে আলোচনায়। দীর্ঘদিন ধরে হোয়াইট হাউস দাবি করে আসছিল ইরানের সামরিক শক্তি প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণ করা স্যাটেলাইট ছবি এবং ভিডিও ফুটেজ ভিন্ন এক চিত্র তুলে ধরছে। বিশ্লেষণে দেখা গেছে, ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের অন্তত 20টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কিছু বিশ্লেষকদের ধারণা প্রকৃত সংখ্যা 28 পর্যন্ত হতে পারে। ঘটনার শুরু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান দিয়ে। অপারেশন এপিক ফিউরি নামে পরিচালিত সেই অভিযানে ইরানের হাজার হাজার লক্ষ্য বস্তুতে হামলার দাবি করে পেন্টাগন। কিন্তু এরপরই পাল্টা জবাব দেয় তেহরান। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি, রাডার ব্যবস্থা, বিমান ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য বস্তুতে পরিণত করে ইরান। সবচেয়ে আলোচিত বিষয় হলো, হামলাগুলো ছিল অত্যন্ত নির্দিষ্ট এবং পরিকল্পিত। যুদ্ধের শুরুতে ব্যাপক সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও কয়েকদিনের মধ্যেই কৌশল বদলে ফেলে ইরান। তারা এলোমেলো হামলার বদলে উচ্চ মূল্যের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে এটাই ছিল তেহরানের সবচেয়ে বড় সাফল্য। স্যাটেলাইট চিত্রে সংযুক্ত আরব আমিরাতের আল রুওয়াইস এবং আল সাদার ঘাঁটি, জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটি এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া গেছে। এসব স্থানের মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া সিস্টেম ডিফেন্স। বিশ্বের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত এই সিস্টেমের প্রতিটা ব্যাটারির মূল্য প্রায় $1 বিলিয়ন। বিশ্লেষকদের ভাষায় এগুলো শুধু অস্ত্র নয়, পুরো আঞ্চলিক প্রতিরক্ষা নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটির স্যাটেলাইট ছবিতেও বড় ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে। সেখানে মার্কিন নজরদারি বিমান এবং জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ মিলেছে। এমনকি একটি E-3 সেন্ট্রি নজরদারি বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্লেষকেরা শনাক্ত করেছেন, যার প্রতিস্থাপন ব্যয় কয়েকশো মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং ক্যাম্প আরিফজানেও হামলার চিহ্ন পাওয়া গেছে। সেখানে ধ্বংসপ্রাপ্ত জ্বালানি বাংকার, হ্যাঙ্গার এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষতির তথ্য উঠে এসেছে। আর এসব তথ্য প্রকাশের মধ্যেই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। মধ্যপ্রাচ্যের নতুন স্যাটেলাইট ছবি প্রকাশ সীমিত করার জন্য যুক্তরাষ্ট্র প্রধান স্যাটেলাইট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে অনুরোধ জানিয়েছিল বলে জানা গেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়। ফলে প্রশ্ন উঠেছে, যুদ্ধক্ষেত্রের প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য কি সাধারণ মানুষের কাছে আড়াল করা হয়েছিল? বিশেষজ্ঞদের মতে ইরানের সবচেয়ে বড় অর্জন ছিল কম খরচের ড্রোন এবং তুলনামূলক সস্তা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অত্যন্ত ব্যয়বহুল মার্কিন সম্পদকে লক্ষ্যবস্তুতে পরিণত করা। অর্থাৎ সামান্য ডলারের অস্ত্র দিয়ে শত শত মিলিয়ন ডলারের ক্ষতি করার কৌশলই গ্রহণ করেছিল তেহরান। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।
স্টিমসন সেন্টারের বিশ্লেষক কেলি গ্রিকোর মতে যুদ্ধের শুরুতে ইরানের লক্ষ্য ছিল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলা। পরে তারা আরও নিখুঁত হামলায় মনোযোগ দেয় এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা আলী খামেনি দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে এখন আর কোনো মার্কিন ঘাঁটি পুরোপুরি নিরাপদ নয়। তার ভাষায় এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের জন্য নিরাপদ আশ্রয়ের দিন শেষ হয়ে আসছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে নতুন করে আবারও যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এক দেশ আরেক দেশের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে। ইরানের কেশম দ্বীপে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানে মার্কিন হামলার জবাব হিসেবে পাল্টা হামলায় কুয়েত ও বাহরাইনকে লক্ষ্যবস্তু বানিয়েছে তেহরান। ইরান ও যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েনের কি শেষ হবে? বুধবার সকালে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের বৃহত্তম দ্বীপ কেশম দ্বীপে হামলা পরিচালনা করে মার্কিন বাহিনী। কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত আইআরজিসির একটি যোগাযোগ টাওয়ারে হামলা চালায় মার্কিন বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এ খবর। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে তারা। ইরানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলাগুলোর ক্ষেত্রেও একই ধরনের বক্তব্য দেয় মার্কিন সামরিক বাহিনীর এই সেন্ট্রাল কমান্ড। এদিকে মার্কিন হামলার পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরানও। পাল্টা হামলায় কুয়েত ও বাহরাইনকে লক্ষ্যবস্তু বানায় তেহরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে পাল্টা হামলা পরিচালনা করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসি জানায়, তারা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা পরিচালনা করে। আইআরজিসির মতে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা চালায়। এমনকি এই অঞ্চলের একটি দেশে অবস্থিত একটি হেলিকপ্টারকেও লক্ষ্যবস্তু করে ইরান। তবে আইআরজিসির এমন দাবির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে সেনকম। সেনকমের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক বিবৃতিতে সেনকম আরও জানায়, মার্কিন বাহিনীর উপর ইরানের সব হামলা ব্যর্থ হয়েছে। মার্কিন বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং ইরানের অযাচিত আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে। নতুন করে এই হামলা ও পাল্টা হামলা আবারও শুরু হয় যখন মার্কিন বাহিনীর তেল বহনকারী একটি ইরানি ট্যাঙ্কারে আঘাত হানে। ইরানি ট্যাঙ্কারটিতে মার্কিন বাহিনীর হামলার পর ট্যাঙ্কারটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার পরপরই ইরানের আইআরজিসিও নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন ইসরায়েলি জাহাজে হামলা চালায়। দীর্ঘ 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা আলোচনা কোনো আশাব্যঞ্জক ফলাফল না দেয়ায় পুনরায় সংঘাতে লিপ্ত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েনের মূল কারণ হল পারস্পরিক অনমনীয় অবস্থান। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী মনোভাবের কারণে বারবার ব্যর্থ হচ্ছে আলোচনা, এবং আলোচনা ব্যর্থ হওয়াতে ইরানে নতুন করে হামলাও চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রই। আর এর কারণে ইরান ও যুক্তরাষ্ট্র টানাপোড়েন শেষ হচ্ছে না। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ থামানোর আলোচনা চলছে, ঠিক তখনই নতুন করে উত্তেজনা ছড়ালো ইরানের একটি কঠোর হুঁশিয়ারি। এবারে ইরান যুক্তরাষ্ট্রকে যে হুমকি দিল তাতে পুরো বিশ্ব অবাক হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনাই বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। শুধু তাই নয়, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার কথাও জানিয়েছে দেশটি। কিন্তু কি ঘটেছে? কেন এমন অবস্থান নিল ইরান? এর প্রভাব ঠিক কতটা বড় হতে পারে? ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, লেবাননে ইসরায়েলের চলমান হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা আর এগিয়ে নেওয়া সম্ভব হবে না। সম্প্রতি লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে এক গুরুত্বপূর্ণ ফোন আলাপে তিনি এই সতর্কবার্তা দেন। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সংলাপ চলছে, সেখানে ইরানি আলোচক দলের নেতৃত্ব দিচ্ছেন গালিবাফ। ফলে তার এই বক্তব্যকে শুধু রাজনৈতিক মন্তব্য হিসেবে নয়, বরং আলোচনার টেবিল থেকে দেওয়া একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেও
দেখা হচ্ছে। ফোন আলাপে গালিবাফ লেবাননের প্রতি ইরানের সমর্থনের বিষয়টি আরও স্পষ্ট করেন। তিনি বলেন, ইরান ও লেবাননের সম্পর্ক কোনো সাধারণ কূটনৈতিক সম্পর্ক নয়। দুই দেশের ভাগ্য ও নিরাপত্তা একে অপরের সঙ্গে জড়িত। তার ভাষায়, আমাদের জীবন এবং তাদের জীবন এক সূত্রে গাঁথা। এরপরই আসে গুরুত্বপূর্ণ বার্তা। গালিবাফ বলেন, যদি যুদ্ধ বন্ধের কোনো চুক্তি হয় তাহলে সেটি শুধু একটি নির্দিষ্ট যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং সব ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে। বিশেষ করে লেবাননে চলমান ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ হওয়া বাধ্যতামূলক। ইরানের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে তেহরান এখন আঞ্চলিক সংকটগুলোকে আলাদা আলাদা ইস্যু হিসেবে দেখছে না, বরং গাজা, লেবানন এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের সংঘাতকে একই নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে বিবেচনা করছে। গালিবাফ আরও দাবি করেন, গত 2 দিন ধরে ইরান কূটনৈতিকভাবে সক্রিয় রয়েছে এবং লেবাননের ওপর ইসরায়েলি হামলা বন্ধের জন্য গুরুত্ব সহকারে কাজ করছে। কিন্তু যদি এসব হামলা অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। এরপর তিনি যে বক্তব্য দেন সেটি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। গালিবাফ বলেন, যদি এসব অপরাধমূলক হামলা বন্ধ না হয় তাহলে ইরান শুধু আলোচনা প্রক্রিয়া বন্ধ করবে না, বরং সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবে। এই বক্তব্যের অর্থ কি সেটি স্পষ্ট না করলেও অনেক বিশ্লেষক মনে করছেন এটি মূলত ওয়াশিংটন এবং তেল আবিব উভয়ের প্রতি একটি চাপ সৃষ্টির কৌশল। অর্থাৎ লেবাননের পরিস্থিতি অবনতির দিকে গেলে ইরান আলোচনার টেবিল ছেড়ে আরও কঠোর পথে হাঁটতে পারে।